মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি করতে 6 প্রশাসককে প্রধানমন্ত্রীর নির্দেশ। মাননীয় প্রধানমন্ত্রী সেই বিবেচনা নিয়েই আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা আমাদের দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করব। আমরা অন্তত চেষ্টা করব যে জনগণের যে সমস্ত অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো আমাদের পর্যায়ে, যেগুলো সমাধান করার সেগুলো আমাদের পর্যায়ে করব। বিএনপির 6 নেতার নিয়োগ বিধি বহির্ভূত অভিযোগ এনসিপির। মার্চে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেয়া হবে 14 উপজেলায়। কার্ডধারীরা পাবেন মাসে 2,500 টাকা। 2000-এর বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার করছে সরকার। পিলখানা হত্যা মামলার সম্পূরক চার্জশিটে আসামি শেখ হাসিনা। সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশি অভিযানে শিক্ষার্থী সাংবাদিককে হয়রানির অভিযোগ। দোষীদের সাজার দাবিতে শাহবাগ থানা ঘেরাও। বেতনের আওতায় আসছেন জাতীয় দলের পুরুষ ও নারী ফুটবলাররা। 3টি স্টেডিয়ামে বাফুফেকে বুঝিয়ে দেওয়ার কথা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিদা ইসলাম। 6 মাসে 6 গ্রিন সিটি দেখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে এই কথা জানান খুলনা সিটির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। প্রশাসকরা জানান, কাজের মাধ্যমে জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনতে চান তারা। দ্রুত সমস্যা সমাধান করার জন্য 60 দিনের কর্মসূচি নেবেন নতুন প্রশাসকরা। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই সিটি কর্পোরেশনগুলোর মেয়রদের পদচ্যুত করেছিল। এরপর নিয়োগ দেওয়া হয় রাজনৈতিক প্রশাসক। বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণের পর তাদের সরিয়ে দিয়ে নতুন করে ঢাকাসহ 6 সিটিতে প্রশাসক নিয়োগ দিল সরকার। নিয়োগ পাওয়া প্রশাসকরা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোহাম্মদ আব্দুস সালাম, উত্তর সিটিতে শফিকুল ইসলাম খান, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইম চৌধুরী, নারায়ণগঞ্জে মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে মোহাম্মদ শওকত হোসেন সরকার। দায়িত্ব পাওয়ার পরদিন মঙ্গলবার সচিবালয়ে গিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন 6 প্রশাসক। মশক নিধন, যানজট নিরসন, পরিচ্ছন্ন শহর গড়ার প্রতিশ্রুতি দেন তারা। আমাদের সাথে তো জনগণের একটা সম্পৃক্ততা আছে। আমরা অন্তত চেষ্টা করব যে জনগণের যে সমস্ত অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো আমাদের পর্যায়ে, যেগুলো সমাধান করার সেগুলো আমাদের পর্যায়ে করব। থেকে আমরা চেষ্টা চালিয়ে যাব যে মশাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। আমরা যেহেতু অফিসে বসিনি, আগামীকালকে ইনশাআল্লাহ অফিসিয়ালভাবে অফিসে বসে দ্রুত গতিতে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। ময়লা বর্জ্য, রাস্তাঘাট ভাঙচুর বিভিন্ন এগুলোকে আমি প্রথমে অপসারণ করব এবং কি ক্লিন সিটি হিসাবে এবং গ্রিন সিটি হিসাবে আমার নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, আমি সেটার উপরে প্রথমেই কাজ করব ইনশাআল্লাহ। 60 দিনের কর্মপরিকল্পনার মাধ্যমে নগরের সমস্যা নিরসন করতে চান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক। আর খুলনা ও সিলেটের প্রশাসকরা বললেন, জনগণকে সাথে নিয়েই নিরাপদ ও বসবাসযোগ্য নগর গড়তে চান তারা। মূলত নগরবাসীকে স্বস্তিদায়ক সার্ভিস দেওয়াই হচ্ছে নগর প্রধানের দায়িত্ব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই বিবেচনা নিয়েই আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা আমাদের দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করব। রমজানের সময় সুপেয় পানি, ট্রাফিক কনজেশন, রাস্তাঘাট মেরামত, এই সমস্ত প্রায়োরিটি দেওয়া। ভাঙা রাস্তাঘাট মেরামত করা, ধুলাবালি থেকে রক্ষা করা এবং এই যে হকার এবং আপনার এই অটো রিকশার যে সমস্যাটা সেটা সমাধান করে যে যানজটের যে সমস্যা সেই সমস্যাটা সমাধান করার আমি চেষ্টা করব। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 6 সিটি কর্পোরেশনে নাগরিক সেবা নিশ্চিত করতেই রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক করা হয়েছে। আমরা মনে করছি যে রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততাটা বাড়বে, তাদের সমস্যাগুলোর সমাধান দ্রুত হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবং যখনই একটা কর্পোরেশনের মেয়াদ যে বিষয়টা আসবে, গভর্নমেন্টের সিদ্ধান্ত যে ইলেকশন হবে। প্রশাসক নিয়োগ হলেও সময় মতো সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান মির্জা ফখরুল। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপি ক্ষমতায় বসেই সিটি কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসানো শুরু করেছে, যা বিধি বহির্ভূত। মঙ্গলবার সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজনৈতিক সরকার দায়িত্বে আসার সাথে সাথে যেখানে জনগণের
ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের থাকার কথা, সেখানে তারা তাদের দলীয় বিভিন্ন সময় বঞ্চিত কিংবা নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদেরকে এক ধরনের সেখানে প্রাইজ পোস্টিং করলেন এবং 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ দিলেন। আমরা মনে করি এটা এই যে নতুন বাংলাদেশের কথা আমরা সবসময় বলি, তার সেখানে গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আমাদের এই যে স্থানীয় সরকার, যে আমাদের নির্বাচন পরিচালনা যে কমিটি, আমরা আমাদের সাংগঠনিক যে টিম, সেই টিম নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি সাংগঠনিক অঞ্চলে আমরা যাব। নতুন করে নতুন উদ্যমে আমাদের এই কর্মযাত্রা শুরু হচ্ছে। মার্চে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেয়া হবে 14 উপজেলায়, প্রতি পরিবার মাসে পাবে 2500 টাকা। আর এই পুরো কার্যক্রম পরিচালনা করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। মন্ত্রী পরিষদের উপকমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে এসব তথ্যই জানান সমাজ কল্যাণমন্ত্রী। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদের উপকমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী 10 মার্চ দেশের 14টি উপজেলার একটি করে ওয়ার্ডে পাইলট ভিত্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী পাইলটিংয়ের যে কার্যক্রম, অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের, যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান সমাজ কল্যাণমন্ত্রী। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি পরিবারকে মাসে 2500 টাকা দেওয়া হবে। 4 মাস পাইলট কার্যক্রম শেষে পর্যায়ক্রমে সারা দেশে কর্মসূচি সম্প্রসারণ করা হবে। এই কার্যক্রম গ্রাজুয়ালি আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। হতদরিদ্র বলি আমরা, অথবা দরিদ্র এবং নিম্নবিত্ত, এই 3 শ্রেণীর সুবিধাভোগী আমাদের যে মারা আছেন, একটা পরিবারের যে মা প্রধান, ওরা এটার সুবিধা পাবেন, সেই পরিবার। তিনি আরও জানান, পুরো কার্যক্রম সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে পরিচালিত হবে। এদিন প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল পরিচালনা নিয়েও বৈঠক করেন। যদি জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো ধরনের চুক্তি করা সম্ভব হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা চুক্তিটা করব, এরকম কথা ইন্টারিমের সময় বলা হয়েছিল। আমার মনে হয় যে কারেন্ট গভর্নমেন্টও সিমিলার একটা পজিশন হয়তো নিবে। আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি আসলে আজকে ব্রিফ আমাদেরকে করেনি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। বৈঠক শেষে আশিক চৌধুরী জানান, বন্দর পরিচালনায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিবে জাতীয় স্বার্থকে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ফ্যামিলি কার্ড নিয়ে একটি চক্র নানান প্রতারণার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির বাসায় জরুরি সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। তবে ফ্যামিলি কার্ড নিয়ে অনৈতিক কোনো প্রস্তাব দিলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন তিনি। কোনো একটা মহল থেকে এই ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ গ্রামে যে নিরীহ মাদের কাছে টাকা চাচ্ছে, যে ফ্যামিলি কার্ডের জন্য টাকা লাগবে, এবং কোনো জায়গায় হয়তো সেই প্রোগ্রাম নাই, সেখানেও যে টাকা চাওয়া হচ্ছে। আমরা প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমরা সব সময় আপনাদেরকে বলেছি, ফ্যামিলি কার্ডটি হবে সবার জন্য উন্মুক্ত। মন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের 10 উপদেষ্টার মধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। মন্ত্রীর পদমর্যাদায় রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী, জনপ্রশাসনে ইসমাইল জবিউল্লাহ এবং অর্থে রাশেদ আল মাহমুদ তিতুমিরকে রাখা হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ও প্রতিরক্ষায় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, জাহিদুর রহমানকে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, শিক্ষায় মাহদি আমিন, এছাড়া রেহান আসিফ আসাদকে দেয়া হয়েছে আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব। সপ্তাহ না পেরোতেই 2000-এর বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, যাচাই বাছাই করেই প্রত্যাহার করা হয়েছে এসব মামলা। এদিকে গণ অভ্যুত্থানের পরও অনেক হয়রানিমূলক মামলা হয়েছে বলেও জানান তিনি, যেগুলো যাচাই বাছাই করে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। গেল 8 ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয় জানিয়েছিল, জুলাই গণ অভ্যুত্থান
অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াত, হেফাজত সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে 23,865 মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে প্রায় 5 লাখ মানুষ হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পাবে। বিএনপি দায়িত্ব নেয়ার 5 দিন পর ফ্যাসিস্ট সরকারের সময় করা রাজনৈতিক হয়রানিমূলক 1006টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার আরও 1202টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে বহু মার্ডার কেস দেওয়া হয়েছে, বিস্ফোরক তো আছেই, অস্ত্র মামলা আছে, রাজনৈতিক উদ্দেশ্যে এরকম মামলা দেয়া হয়েছে। এগুলো সত্যিকারভাবে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া, এগুলো যাচাই বাছাই করে পুনরায় রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা আর একটা উদ্যোগ নিচ্ছি এবং এটা যাতে কোনো অপব্যবহার না হয় সেজন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করার জন্য কি করা যায়, কিভাবে যাচাই বাছাই কমিটি করা যায় সেগুলো চিন্তা করছি। এটা আজকে কালকের মধ্যে সিদ্ধান্ত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময়ও ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে অনেক মামলা হয়েছে। সেসব মামলাও প্রত্যাহারের জন্য যাচাই বাছাই হচ্ছে। 5 আগস্টের পরে যে সমস্ত মামলায় শয়ে হাজারে হাজারে আসামি করা হয়েছে, এরকম কিছু মামলা আছে। ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে, কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করবো, একটা বিহিত ব্যবস্থা করতে হবে, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মামলার মাধ্যমে কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সে ব্যাপারে বর্তমান সরকার সর্বাত্মক চেষ্টা করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় আসামি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাপস, নানক সহ তার মন্ত্রিসভার সদস্যদের। এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ বুরহানুদ্দিন। তিনি জানান, সম্পূরক চার্জশিটে বিস্ফোরক মামলায় আসামি করা হচ্ছে শেখ হাসিনা, শেখ তাপস, নানক সহ তৎকালীন কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকে। তবে এই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি এখনও বিচারিক আদালতে নিষ্পত্তি হয়নি। আইনে তাদের নাম অন্তর্ভুক্ত করার বিধান রয়েছে। এই মামলায় 1200 সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত মাত্র 300 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন মেয়র ব্যারিস্টার তাপস, ফজলুর তাপস, একাধিক সংসদ সদস্য অন্তর্ভুক্তি করার জন্য বিধান আছে। এই বিষয়টা নিয়ে আমরা ভাবছি যাতে বিচারটাও প্রলম্বিত না হয়, বিঘ্নিত না হয় এবং প্রকৃত দোষীদেরকেও যাতে আইনের আওতায় আনা যায়। শেরপুর 3 আসনের নির্বাচন এবং বগুড়া 6 আসনের উপনির্বাচন আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসব কথা জানান তিনি। সচিব বলেন, আগের নিয়মেই সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তফসিল অনুযায়ী 2রা মার্চ মনোনয়নপত্র দাখিল, 5 মার্চ যাচাই বাছাই, আপিল করা যাবে 6 থেকে 10 মার্চ, আপিল নিষ্পত্তি 11 মার্চ, প্রার্থিতা প্রত্যাহার 14 মার্চ এবং 15 মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এই নির্বাচনেও পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকবে, তবে শেরপুর 3 আসনে গণভোট হচ্ছে না। শেরপুর 3 আসনটার একজন বৈধ প্রার্থী ইন্তেকাল করার কারণে ওটাকে আমরা বাতিল করা হয়। আর পরবর্তীতে যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি বগুড়া 6 আসনটা ছেড়ে দিয়েছেন। এখন এই দুটো আসনের উপরে আমরা নির্বাচন করব এবং নির্বাচনের জন্য আমরা যে শিডিউলটা আজকে জানাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আগামী 9 এপ্রিল 2026 তারিখ বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত এই নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান। মঙ্গলবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মুইন খানের সাথে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রতীকে নির্বাচিত নরসিংদী 5 জন সংসদ সদস্য। বিএনপি একদলীয় পাকশাল শাসন, যেটা বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতো চাপিয়ে দিয়েছিল, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল।
আমরা সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। ডিসি মাসুদের অপসারণ সহ 3 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী ও সাংবাদিকরা। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার সন্ধ্যায় অভিযানের সময় বাকবিতণ্ডায় জড়িয়েছে পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগ, মাদক বিরোধী অভিযানের নামে 2 মাল্টিমিডিয়া সাংবাদিক এবং সাধারণ দর্শনার্থীদের উপর চড়াও হয় পুলিশ। এই ঘটনায় মঙ্গলবার 4 পুলিশ সদস্যকে প্রত্যাহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যেহেতু এখানে একটা নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, আমরা চাই যে এর সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে যাতে প্রত্যাহার করা হয়। এটি জুলাইয়ের পরবর্তী বাংলাদেশ, এখানে এখন এসব সন্ত্রাসগিরি চলবে না। আমরা জাস্ট বিচার চাচ্ছি, আমরা কি চাচ্ছি এমন কিছু চাচ্ছি না, কিন্তু পুলিশ এই সময় এসে আমাদের সাথে ফাজলামো করতেছে। আমরা 24 ঘন্টা সময় দিতে চাই এবং 24 ঘন্টার মধ্যে যদি পদক্ষেপ না নেওয়া হয়, যদি পরিলক্ষিত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব। শুরু হয়েছে পবিত্র মাহের রমজান আর ঘরে ঘরে শুরু হয়েছে ঈদ প্রস্তুতি। চলছে শপিং এর পরিকল্পনাও। আর এদিকে আগে ভাগেই কেনাকাটা সেরে নিতে চাইছেন অনেকেই। তবে ব্যবসায়ীরা বলছেন ক্রেতাদের আশানুরূপ সমাগম শুরু হয়নি এখনো। মাহমুদুল হাসান ইমনের প্রতিবেদনে বিস্তারিত। পবিত্র রমজানে ইবাদতের পাশাপাশি চলছে ঈদের ক্ষণগণনা। ঈদ উপলক্ষে প্রিয়জনের জন্য কেনাকাটা করতে রাজধানীর বিভিন্ন মার্কেটে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এবারের ঈদে রয়েছে গরম পড়ার শঙ্কা, তাই রং ও নকশার তুলনায় আরাম ও স্বস্তিতেই মনোযোগ ক্রেতাদের। এছাড়া রমজানের শেষে বেড়ে যায় পণ্যের দাম, বাড়ে ভিড়, ফলে আগেভাগেই কেনাকাটা সারছেন অনেকে। কেউ কেউ আবার পছন্দের পোশাক প্রসাধনী দেখে যাচ্ছেন, কিনবেন পরে। ঈদের প্রথম কেনা হইলে আমাদের বাচ্চাদেরও মন খুশি থাকে, টেলারিং এর ব্যাপারগুলো আছে। আজকে ঘোরাঘুরি করব, যেটা পছন্দ হয় পালে ছবি তুলে নিয়ে যাব। যেহেতু ঈদে গরম পড়বে, ব্রিদেবল কোট সেট বা কটনের যে ড্রেসগুলো, এগুলোই মাথায় রাখছে আপাতত। একটু কমফোর্ট যে ড্রেসগুলোতে আমরা পাবো, মানে খুবই সিম্পলের মধ্যে গর্জিয়াস যা আমরা বলি। ঈদ সামনে রেখে দোকানিরাও সাজিয়েছেন নানা ডিজাইন ও ফ্যাশনের পসরা। দেশীয় কাপড়ের পাশাপাশি আধুনিক কাঠ ও নকশায় তৈরি পোশাকেও রয়েছে বৈচিত্র্য, মিলছে নানা রঙের সমাহার। এখনও আশানুরূপ ক্রেতার সমাগম না হলেও ব্যবসায়ীদের প্রত্যাশা ধীরে ধীরে জমে উঠবে বেচাকেনা। গরম পড়ছে, যে কমফোর্টেবল কাপড় খুঁজছে, সেই হিসাবে আমাদের কাপড়গুলো খুবই কমফোর্টেবল। একটু কম পাচ্ছি, তবে আমরা চিন্তা করতেছি যে যেহেতু রমজান আরো বাড়বে, তখন আরো বেশি আমাদের ক্রেতা বাড়বে। এখন তো মাত্র রমজান শুরু, আশা করি যে সামনের দিকে আরো ভালো হবে। কিছু কালেকশন ইতিমধ্যে শুক্র শনিবারে সেল হয়েছে, আবার নতুন কালেকশন কালকে ঢুকেছে, হয়তো বা 2-4 দিন প্রত্যেক সপ্তাহে নতুন কালেকশন আসছে। সংযমের মাস শেষে আসবে খুশির ঈদ, সে আনন্দে নতুন পোশাক যোগ করবে বাড়তি রং। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। ঢাকা মহানগর সহ সারা দেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রমজান উপলক্ষে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মঙ্গলবার অধিদপ্তরের 13 জন কর্মকর্তার নেতৃত্বে 13টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। এ সময় জিলাপিতে হাইড্রোজ মেশানোর প্রমাণ পাওয়ায় 5,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। এছাড়া বেশিরভাগ পণ্য ও সবজির দোকানে মূল্য তালিকা না টাঙানোয় সতর্ক করা হয়েছে। মূল্য তালিকা না রাখায় ফলের দোকানে 2,000 টাকা জরিমানা করে সংস্থাটি। আমরা এখানে মূল্য তালিকা না থাকার জন্য একটা দোকানকে জরিমানা করেছি। পাশাপাশি আমরা ইফতারের যে বাজার সেটাও দেখেছি, সেখানে কিছু অনিয়ম পেয়েছি। তারা জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করছিল এবং ইফতারের যে পণ্য সামগ্রী ওখানে মূল্য তালিকাও তারা প্রদর্শন করে না। তো সেই অপরাধটা আমলে নিয়ে আমরা তাকে একটা প্রতিষ্ঠানকে 5,000 টাকা জরিমানা আরোপ করেছি এবং সব ব্যবসা প্রতিষ্ঠানকেই সার্বিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা মূল্য তালিকাটা সঠিকভাবে প্রদর্শন করে। আসন্ন ঈদ উল ফিতরের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিতে স্বল্প সুদের ঋণ চায় বিজিএমইএ। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে এই দাবি জানান সংগঠনের নেতারা। বিজিএমইএ নেতারা জানান, ফেব্রুয়ারি ও মার্চে ছুটি বেশি থাকায় কর্মদিবস কমলেও নিয়মিত বেতন ও বোনাস মিলিয়ে দ্বিগুণ মজুরি পরিশোধ করতে হবে। সময় মতো অর্থ না পেলে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো শ্রমিক অসন্তোষে পড়তে পারে। তাই 2 মাসের মজুরির সমপরিমাণ অর্থ সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি জানান তারা। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ঢালাওভাবে ঋণ দেওয়ার সুযোগ নেই।
এবং স্যালারি সাপোর্ট নিয়ে আমরা যেটা চেয়েছি, উনি আমাদেরকে অ্যাডভাইস করছেন সরকারকে জানানোর জন্য, অর্থ মন্ত্রণালয়কে জানানোর জন্য। ওনার পক্ষ থেকে উনি কোনো নেগেটিভ কিছু বলে নাই, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আপনার আমাদের এক্সপোর্ট মাইনাস, তো এই মাইনাস অবস্থাতে ইন্ডাস্ট্রিকে রাখা যাবে না। আমরা সেই উৎকণ্ঠাগুলো আমার গভর্নমেন্টকে জানাচ্ছি, সরকারকে জানিয়েছি এবং ওনাকেও জানিয়েছি। এখন মার্জার প্রক্রিয়া চলমান অবস্থায় রয়েছে। আপনারা জেনেছেন যে গভর্নর মহোদয় ইতিমধ্যে অর্থমন্ত্রীর সাথে একটা অনানুষ্ঠানিক সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন এবং সেখানে আভাস পেয়েছি যে চলমান যে সংস্কার বিভিন্ন কার্যক্রম এগুলোকে অব্যাহত রাখার জন্যই উনি নির্দেশনা দিয়েছেন। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।